মূত্র থেকে আসলে শুরু হবে, বাট এই সিকোয়েন্সটা একটু পড়া লাগবে। আমাদের অর্নিথিন চক্রটা কোথায় হয়? যকৃতে। তো ইউরিয়া তৈরির পরে রক্তের মধ্যে ইউরিয়াটা থাকে। ইউরিয়া কোথায় থাকবে? রক্তে। লেখা হচ্ছে না? আচ্ছা, আরেকবার দেখো। তাহলে কোথায় থাকবে? বুঝতে পারছি। আচ্ছা, সমস্যা নেই, এটা দরকার নাই আমাদের, তো অবশ্য একটু পরে কাজে লাগবে। দেখো, রক্তে যাওয়ার পর আমাদের অনেকগুলো ধমনী আছে। তো কিডনিতে রক্ত নিয়ে যায় যে ধমনী, তার নাম কি? রেনাল। কিডনির অ্যাডজেক্টিভ কি? রেনাল। সো কোন ধমনী রক্ত নিয়ে যাবে কিডনিতে? রেনাল ধমনী। এরপর দেখো, রেনাল ধমনী আমাদের গ্লোমেরুলাসের ভেতরে প্রবেশ করবে। দেখো, গ্লোমেরুলাসের ভেতরে প্রবেশ করবে কোন ধমনী? অ্যাফারেন্ট আর্টারিওল। কে প্রবেশ করবে তাহলে? অ্যাফারেন্ট আর্টারিওল। তারপরে এখান থেকে গ্লোমেরুলাসে আসবে, সেখান থেকে কই যাবে? এফারেন্ট আর্টারিওল, তাই না? এই ইউরিয়া কি এখান থেকে এখানে যায়? ইউরিয়া এখান থেকে কোথায় আসবে? আমরা ইউরিয়ার ওয়ে পড়তেছি। তাহলে রক্তের সাথে রেনাল ধমনী হয়ে অ্যাফারেন্ট আর্টারিওল হয়ে কোথায় আসবে? কোথায় আসবে? গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস থেকে নামবে কোথায়? ক্যাপসুলার স্পেসে। কারণ গ্লোমেরুলাসে কি ঘটবে? আলট্রা ফিল্ট্রেশন। তো এবার তুমি পড়ে দেখো, গ্লোমেরুলাসে কি ঘটে? আলট্রা ফিল্ট্রেশন। জমা হবে কোথায়? বোম্যান্স ক্যাপসুলে। কোথায় জমা হবে? বোম্যান্স ক্যাপসুলের কোথায়? ক্যাপসুলার স্পেসে। কোথায় জমা হবে? ক্যাপসুলার স্পেসে জমা হবে। আচ্ছা, এরপরে দেখো কোথায় যাবে? বৃক্কীয় নালিকা। খেয়াল করো তো, এই যে এটা কি রেনাল ধমনী না? সরি, মানে রেনাল টিউবিউল না? রেনাল টিউবিউলের নাম কি? বৃক্কীয় নালিকা। তো এখান থেকে যাবে কোথায় আলটিমেটলি? সংগ্রাহী নালীতে যাবে। সংগ্রাহী নালীতে যাওয়ার পর বৃক্কের পেলভিস, ইউরেটার, তোমরা এই পুরো জিনিসগুলো জানো যে পেলভিসের পরে কি থাকে? ইউরেটার। ইউরেটারের পরে কি থাকে? এই যে পেলভিস। ইউরেটারের মাধ্যমে কি মূত্র যাবে কোথায়? আলটিমেটলি যাবে হচ্ছে, তোমরা পড়ছো মূত্রথলি। কই হিসাব? মূত্রথলির থেকে কোথায় যাবে? মূত্রনালী। তো এই হচ্ছে ঘটনা, তাহলে আমরা এটা পারবো। এখন চলো বইয়ের সব কিছু আমাদের দেখতে হবে। প্রথমে আসে ইউরিন। ইউরিন হচ্ছে প্রতিদিন একজন মানুষ কতটুকু মূত্র ত্যাগ করে নর্মালি? কতটুকু? 15 থেকে, এভারেজ তুমি জাস্ট মাথায় রাখো 1500 ml। তাহলে কত লিটার? 1.5 লিটার। এটা দৈনিক 1.5 লিটার মূত্র ত্যাগ করে। আচ্ছা, একজন সুস্থ মানুষ দৈনিক গড়ে 1.5 লিটার মূত্র ত্যাগ করে। ওকে, এখন দেখো মূত্রের ইংলিশ কি? ইউরিন। তো এখানে কিছু বিষয় আমরা একটু পড়বো। তো ইউরিন কম হতে পারে, বেশি হতে পারে। কিভাবে কম বেশি হয় সেটা একটু সবাই খেয়াল করো। আমি একটা কাজ করি, বইয়ে সব দাগাই দিই। হ্যাঁ, সবাই হচ্ছে গোল করবা যে পলি ইউরিয়া। পলি ইউরিয়া, পলি মানে কি? অনেক, বহু, বেশি। তাহলে যখন 2.5 লিটার মানে 2500 ml এর বেশি মূত্র যদি কারো তৈরি হয় দৈনিক, তাকে আমরা কি বলবো? পলি ইউরিয়া। কি বলা হবে? পলি ইউরিয়া। তাহলে 2.5 লিটারের বেশি হলে কি হবে? পলি ইউরিয়া। আচ্ছা, এরপর আসো, যদি 400 ml এর কম হয় তখন তাকে আমরা কি বলি? অলিগো ইউরিয়া। অলিগো গোল করে পাশে লেখা দেখো, কম কম। পড়াইছিলাম তোমাদের, অলিগো মানে কি? কম কম। তাহলে যখন একটু কম তৈরি হবে তখন তাকে কি বলা হবে? অলিগো ইউরিয়া। ওকে, এরপরে আসো, হ্যাঁ, অলিগোস্যাকারাইড। আর হচ্ছে যদি এমন হয় যে 100 ml এর কম হচ্ছে দৈনিক, মানে তার কিডনি ঠিক মতো কাজই করতেছে না, মানে মূত্র তৈরি করতেছে না ঠিক মতো, তাহলে 100 ml এর কম যদি হয় তখন তাকে কি বলবো? মানে কি? নেগেটিভ না? মানে কি? তখন তাকে আমরা কি বলবো? অ্যানিউরিয়া। তাহলে তিনটা এখানে টার্ম আছে। একটা হচ্ছে পলিইউরিয়া, তাহলে 2500 বেশি হলে কি হবে? পলিইউরিয়া। তারপর 400 কম হইলে কি হবে? অলিগো ইউরিয়া। আর 100 কম হইলে অ্যানিউরিয়া। ঠিক আছে? ওকে, এবার দেখো একটা টার্ম তোমরা সবাই লিখে রাখো, ডাইইউরেসিস। এই লাইনটা লেখো। ডাইইউরেসিস মানে কি? বেশি পরিমাণ মূত্র তৈরি হওয়া। ডাইইউরেসিস শব্দের অর্থ হচ্ছে বেশি পরিমাণ মূত্র তৈরি হওয়া।
ডাইইউরেসিস, দেখো ডাইইউরেসিস মানে হচ্ছে বেশি পরিমাণ মূত্র তৈরি হওয়া। দেখো তাহলে এখানে মনে রাখতে হবে ডাইইউরেসিস মানে কি বেশি পরিমাণ মূত্র তৈরি হওয়া। তাহলে এখন আমরা পড়বো কি যেসব উপাদান খাইলে আমাদের মূত্র বেশি তৈরি হয় সেই উপাদানগুলোকে বলা হবে কি ডাইইউরেটিক্স দ্রব্য বা ডাইইউরেটিক্স, বাংলায় বললে কি হবে মূত্রবর্ধক। তাহলে পরীক্ষাতে আসবে এরা কারা, এরা হচ্ছে পানি, লবণাক্ত পানি, চা, কফি। তাহলে ডাইইউরেটিক্স কারা, পানি, লবণাক্ত পানি, চা, কফি, এরা হচ্ছে ডাইইউরেটিক্স। তো এটা কিন্তু এমসিকিউতে সবগুলোই ইম্পর্টেন্ট, সবই এমসিকিউতে আসবে। এরপর চলো নিচের দিকে পড়ি আমরা। মূত্রের বৈশিষ্ট্য, প্রথম কথা হচ্ছে মূত্রের বৈশিষ্ট্য। মূত্রের কালার কি, কালার হয় হচ্ছে খড় বর্ণের বা হালকা হলুদ, মানে স্ট্র কালার। এটা তিনটা জিনিসই পড়বা, হালকা হলুদ, খড় বর্ণের বা স্ট্র কালার। এখন ইউরিনের কালার, এই যে ইউরোক্রোম, খেয়াল করো ক্রোম মানে কি কালার, পড়ছি আমরা ক্রোম মানে কি কালার। তাহলে ইউরিনের কালার তাহলে নাম কি হবে ইউরোক্রোম, ইউরোক্রোম। আচ্ছা এরপর দেখো পরিমাণ আসলে 600 থেকে 2500 ml এর মধ্যে থাকে, এটা বেশি গুরুত্বপূর্ণ না। আপেক্ষিক গুরুত্ব স্টার দিয়ে রাখো, সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কঠিনের মধ্যে আসে। আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.08 থেকে 1.030, মানে 8 থেকে 30। কি মনে রাখবো আমরা, 8 থেকে 30। ওকে, এবার দেখো বিক্রিয়া লাগবে না, তবে পিএইচ এটা মনে রাখতে হবে। পিএইচ এর মান কত, 6। মূত্রের পিএইচ কত, 6, আর মাত্রা হচ্ছে 4.5 থেকে, মানে রেঞ্জ কত 4.5 থেকে 8 এর মধ্যে। তাহলে এখানে দুইটা কোয়েশ্চেন আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব কত 1.08 থেকে 1.030, মানে 8 থেকে 30, আর এখানে কত পিএইচ কত 6, রেঞ্জ হচ্ছে 4.5 থেকে 8। তো একটু পড়লে পারবা। দেখো গন্ধ, দুর্গন্ধ হচ্ছে ইউরিনোড। দেখো ইউরি এখানেও ছিল প্রথমে ইউরি এখানেও কি ইউরি, তাহলে ইউরিনোড, দুর্গন্ধ কেন হবে ইউরিনোডের কারণে। আর স্বাভাবিক মূত্রকে ফেলে রাখলে অ্যামোনিয়ার জন্য গন্ধ হয়, কিন্তু দুর্গন্ধ কেন হবে, ইউরিনোড যদি বেশি থাকে দুর্গন্ধ হবে। ইউরিনোডের সংকেতটা কি দেখবা C6H8O, আসে না বাট তারপরেও দেখো। ওকে, তাহলে আমাদের এই অংশটুকু পড়তে হবে। তো যেটুকু আমরা পড়লাম সেগুলো যদি সবাই একটু মনোযোগ দাও তাহলে কি কি বুঝতে পারবা। উপরে আমরা কি পড়ছি, যে ডাইইউরেটিক্স কারা, পানি, লবণাক্ত পানি, চা, কফি। 2500 বেশি হলে কি হবে পলিউরিয়া, যদি 400 কম হয়, আর অ্যানিউরিয়া কখন হবে 100 কম হইলে। আচ্ছা পিএইচ কত 6, আর আপেক্ষিক গুরুত্ব কত 1.008 থেকে 030। ওই কই ব্যাসের জন্য তো আসেনি, অন্য জায়গায় গেছিলাম, বিয়েতে গেছিলাম। বই তো কালারও আলাদা না, সেটাই তো বলছি কালার আলাদা, কিন্তু আমি ওটা বলতে চাবো তার আগে তো বলে দিছো না। আমি ভাবছি যে অন্য কোনো ফাংশনে গেছিলা। মূত্রের রাসায়নিক উপাদান কত, সরি রাসায়নিক উপাদানে পানি কত পার্সেন্ট, 95%। পানি কত পার্সেন্ট, 95%। খেয়াল করো। আচ্ছা বাকিটুকু 5% কঠিন পদার্থ। এখন এই বাকি যারা আছে এদের ভেতরে কারা আছে, এটাই আমাদের পরীক্ষাতে আসবে। সবাই একটু লিখি মানে এই পেজটা বের করো, এখানে আমি সব মানে আগে সকালবেলা পড়াইছি, এগুলো সব থেকে গেছে কিভাবে আমি জানি না, তোমাদের একটু পড়াইতে হবে। সব চলে আসো, এইটা কিন্তু আমাদের মুখস্থ করে ফেলতে হবে এখনই, এটা এমসিকিউতে আসবে। ওকে, আপাতত খেয়াল করো সবাই। তাহলে আমাদের কি পড়তে হবে, অনেকগুলো উপাদান, সবচেয়ে বেশি কার পরিমাণ এখানে ইউরিয়া। তাহলে ইউরিয়া সবচেয়ে বেশি, নর্মালি ইউরিয়া তাহলে কত হবে 2 হবে। ওকে,
বাকিগুলো আমরা খুব ভালো করে এখানে পড়ে মুখস্থ করে ফেলবো। তো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে এখানে দেখো, সবাই কলম হাতে নাও, এটা মার্ক করবা। অ্যাসিড থাকলে সেটা হচ্ছে 0.05 0.05। দেখো ইউরিক অ্যাসিড আর হিপিউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড হিপিউরিক অ্যাসিড, অ্যাসিড থাকলে কি হবে 0.05 0.05। ওকে, অ্যাসিড বললে কি হবে সবাই রিপিট করো, আমি বলছি 3 থেকে 4 মিনিটের মধ্যে পড়া শেষ হয়ে যাবে। ইউরিক অ্যাসিড হিপিউরিক অ্যাসিড 0.05 0.05 সেম। এবার আসো ক্রিয়েটিনিন কিটোন বডিজ, ক্রিয়েটিন তো খেয়াল করো সবাই, কিটোন বডিজ, 4 মিনিট পরে দাও এটা। কিটোন বডিজ টকার গোল করো, টোন 2, কিটোন বডিজ কি হবে 2 মানে কি 0.02, কিটোন বডিজ কি হবে 0.02। এবার দেখো ক্রিয়েটিনিন, আর এটা কি ক্রিয়েটিন 1, কি মনে রাখবো ক্রিয়েটিন 1, তাহলে 0.01, তাহলে দেখো কিটো কি হবে কিটো 0.02, আর ক্রিয়েটিন 1, ক্রিয়েটিন 1, আর ক্রিয়েটিনিন অনেক বড়, তাহলে কত হবে 0.07, তাহলে ক্রিয়েটিনিন কত হবে 0.07। তাহলে এখানে যে জিনিসগুলো খেয়াল করো, তাহলে অ্যাসিড বললে কি হবে 0.05 0.05, অ্যাসিড হিপিউরিক অ্যাসিড বা ইউরিক অ্যাসিড। তারপর হচ্ছে কিটোন কি হবে 2 0.02, আর ক্রিয়েটিন 0.01, আর ক্রিয়েটিনিন কি হবে 7। ওকে, এবার চলে আসো এই পাশে। এবার পড়বো পটাশিয়ামের গোল করো, পটাশিয়াম হচ্ছে দেখো 0.15, পটাশিয়াম কত হবে 0.15, তাহলে পটাশিয়াম কত হবে 0.15, ঠিক আছে পটাশিয়াম 0.15। স্যার তাহলে ক্যালসিয়াম কি হবে, দেখো ক্যালসিয়াম, ক্যালসিয়াম মান করতে পারো CAL, তাহলে ক্যাল দেখো সবার মধ্যে কিন্তু লাস্টে সিয়াম আছে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম, এগুলো দেখো CAL, তাহলে কয়টা লেটার আছে এখানে 3টা। আবার মনে করো ক্যালসি, সি কয় নাম্বার লেটার স্যার 3 নাম্বার লেটার, তাহলে কি হবে ক্যালসিয়াম কত হবে 0.03, তাহলে ক্যাল কি হবে 0.03, ক্যাল কি হবে 0.03। ওকে, ভালো কথা। এবার আসে অ্যামোনিয়াম, অ্যামোনিয়ামের সংকেত বলো NH+, তাই না, তাহলে কি হবে NH4 0.04। ওকে, অ্যামোনিয়াম কি হবে NH4, না বললে মনে থাকবে না, বল ভাই আমি তো শেষ করে দিব একটু করে 0.04 NH4 0.04, NH4 0.04, আর ক্যালসিয়াম কি হবে ক্যালসিয়াম CAL 0.03, সিতে 3। আচ্ছা এবার আসো ম্যাগনেসিয়াম, যারা মনে করো বিজনেস ম্যাগনেট, ম্যাগনেট যারা, তারা সবসময় কি টপ হয়, নাম্বার 1 হয়, তাহলে ম্যাগনেট কারা হবে 0.01, কি বললা তুমি শোনাই শোনাই কেন বলছো, দেখো ম্যাগনেটসিয়াম, আমার কান বলতে না আসের পর থেকে তুমি ওই নিবা, ওই যে চিকন চোং আছে না, কথা বলবো ওর কানের মধ্যে একটা চোং থাকবে, এরকম করে দিবা। তো ওই কাগজ ছিঁড়ে বানায় তাই কথা কও। ম্যাগনেসিয়াম হচ্ছে ম্যাগনেটসিয়াম। ওকে, তাহলে 0.1। এবার আসো ক্লোরাইড, এই যতগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় কোনটা, পয়েন্টের পরে ক্লোরাইড আসে কত 60, ক্লোরাইড হচ্ছে 60। দেখো সোডিয়াম, সোডিয়াম হচ্ছে মনে রাখবা তোমরা সবাই মনে রাখবা সোপ, কি মনে রাখবো সোডিয়াম হচ্ছে সোপ, সোপতে কি হবে সেম কালার হয়ে যায়, বাদ দিয়ে দিই। দেখো সোপ, ছোটবেলায় সাবানের সংকেত পড়ছো, সোপ বলো তো সাবানের কি বলো C17H কি 35, এটা তো আছেই। আর সোপ মানে হচ্ছে সোডিয়াম 35, বলো সোপ মানে কি সোডিয়াম পদে কি হবে 35, তাহলে মনে রাখবো সোপতে হচ্ছে সোডিয়াম 35। তাহলে খেয়াল করো সোডিয়াম 35 মানে 0.35, সোডিয়াম 35, পটাশিয়াম কত 0.15, পটাশিয়াম 0.15, ক্যালসিয়াম কি ক্যালসিয়াম CAL 3টা 0.03, অ্যামোনিয়াম NH4 0.04, আর ক্লোরাইড কত 60। আচ্ছা এবার আসো সালফেট আর ফসফেট, ভাই সবই মিলে যাইতো যদি এমন হতো সালফেট 27, তাহলে কত সুবিধা হইতো, পড়াশোনা কত সহজ ছিল। এই পড়াশোনা কেন কঠিন, কেন সালফেটের সাথে এটা মিলতেছে না। তাহলে দেখো কি মনে রাখবো আমরা, এখন তোমার কাজ কি, এখন যেহেতু মিলবে না তোমাকে একটু মিলাইতে হবে। সালফেট 18, তাহলে কি হবে সালফেট 18 18,
তো দেখো সালফেট 18, মিলাই দাও 18, সালফেট 18, এত ফোন দেখা, সালফেট 18 18, ওকে। আর ফসফেট কি হবে তাহলে 27, তাহলে ফসফেট হচ্ছে 27, তুমি এমনি পারবা। এখন চলে আসো, তাহলে তুমি নিজের চিন্তা করো কি কি পড়ছি আমরা, একবার দেখো। তাহলে ইউরিয়া কত 2, অ্যাসিড বললে কি হবে 0.05 0.05, এবার হচ্ছে কিটোন কি হবে 0.02, তাহলে ক্রিয়েটিন আর ক্রিয়েটিনিন 0.07, সোপ থেকে হবে সোডিয়াম 35, পটাশিয়াম কত 0.15, ক্যালসিয়াম সি, তাহলে ক্যালসিয়াম Cl ক্যাল 0.03, অ্যামোনিয়াম কি NH4 0.04, আর ম্যাগনেট কি হবে নাম্বার 1.01, আর ক্লোরাইড 60, সালফেট 18 18, সালফেট 18 18, আর ফসফেট 27, ইচ্ছা তোমার। ওকে হইলো তাহলে। এবার চলে আসো নিচের দিকে। আই থিঙ্ক এটা অবশ্যই এটা দেওয়া যাবে না কোথাও, যারা ক্লাস করবে শুধু তারাই পাবে। দেখো খেয়াল করো, পরে আমরা নিচে চলে যাই, পরে কি আছে, একটা বক্স আছে, বক্সে কি লেখা, মূত্রের ভেতরে অস্বাভাবিক কিছু উপাদান থাকতে পারে, যেমন ধরো কি কি থাকতে পারে স্যার, গ্লুকোজ থাকতে পারে মূত্রে, তাহলে তখন তার নাম কি হবে, গ্লুকোজ প্লাস ইউরিন, তাহলে কি হবে গ্লুকো মানে গ্লাইকোসুরিয়া, এখানে সুরিয়া না কিন্তু, ঠিক আছে, গ্লাইকো, এই যে গ্লাইকোজ ইউরিয়া, গ্লাইকোজ পর্যন্ত আসছে ইউরিয়া, তো গ্লাইকোসুরিয়া, ওকে। এখন কাদের হয়, ডায়াবেটিস মেলিটাস মানে মেলাইটাস, বা দুইটা ডায়াবেটিস আছে, ডায়াবেটিস ইনসিপিটাস, ডায়াবেটিস মেলাইটাস, ইনসুলিনের অভাবে হয় হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, আর এডিএইচ এর কারণে হয় হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস, এটা তোমাদের পরে পড়াই দিব। এখন চলে আসো প্রোটিন, প্রোটিন যদি থাকে তখন তার নাম কি হবে, প্রোটিন ইউরিয়া, সহজ ভাই। লিপিড থাকলে কি হবে, লিপুরিয়া, বিলিরুবিন থাকলে কি হবে, বিলিরুবিনিয়া, রক্ত থাকলে কি হবে, রক্তুরিয়া, কি হবে এটা হয় নাই, আচ্ছা রক্ত কি বলো, হিম, লিখে রাখো HEM, হিম, রক্ত হচ্ছে হিম, তাহলে হিম যখন থাকবে তখন কি হবে, হিমিউরিয়া না কিন্তু, এটা স্পেশাল না, ভাব আছে না এর, হিমাচুরিয়া, তো এটা কি হবে হিমাচুরিয়া, তাহলে দেখো হিম থাকলে কি হবে হিমাচুরিয়া। তোমরা দুজন আশাপাশি বসবা না, আর কথা তো পরের বিষয়, পরের দিন আমি আর না দেখি, তাহলে দেখো হিম হইলে কি হবে হিমাচুরিয়া, ওকে। এরপরে দেখো সহজ কথা, হ্যাঁ যখন কোনো ইনফেকশন হবে, হ্যাঁ আঘাত লাগবে মানে ইনফ্লামেশন হবে, কোনো আলসার হবে, তখন কি হবে রক্ত বের হবে, কোনো কারণে ট্রমার কারণে আঘাত লাগতে পারে, তো এইসব কারণে ব্লাড বের হইলে দেন তখন তাকে আমরা বলবো হিমাচুরিয়া। বিলিরুবিন কখন বের হয়, আমরা জানি যে যখন বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায় রক্তে তখন কি হয় জন্ডিস হয়, তো যখন জন্ডিস হয় তখন তার মূত্র কি হয়ে যাবে, বিলিরুবিন বেরোবে এখান থেকে। লিপিড তো বৃক্কের রোগ, অ্যালকোহলের কারণে, এগুলো এখন আসে না, লাগবে না। প্রোটিন বৃক্কের প্রদাহ লাগবে না, এটা একটু বড়। গ্লুকোজ তাহলে কখন হবে, ডায়াবেটিস মেলিটাস। এখন প্রশ্ন স্যার যে ডায়াবেটিস মেলিটাস এটা তো সবাই তোমরা এখন টেস্ট করো না গ্লুকোমিটার দিয়ে, গ্লুকোজের মাপে, তাই না, যে কতটুকু আছে গ্লুকোজ রক্তের ভেতরে, ওই যে একটা মেশিন থাকে, তো গ্রামের লোকরা কিভাবে মাপে জানো, তার ডায়াবেটিস হয়েছে কিনা এটা কিভাবে বুঝে, তারা তারা হিসু করে, সেখানে পিঁপড়া আসে, তাকায় থাকে যে পিঁপড়া আসে কিনা। এখন ডাক্তার এসে বলে ডাক্তার সাহেব আমি তো প্রস্রাব করলি সেখানে পিঁড়ে চলে আসে মিষ্টি খাতি, তাহলে তার মূত্রের মধ্যে কি থাকে মিষ্টি, পিঁপড়া মানে হচ্ছে পিঁড়ে। এইসব এলাকার মানুষরা যারা গ্রামের দিকে থাকে পিঁপড়ারে কি বলে, পিঁপড়ে পিঁড়ে, তাই না, পিঁড়ে কয় না তো এলাকায়, তো মডার্ন, তোমরা কিভাবে শুনবা, তোমরা তো গ্রামে ঠিক আছে। এখন দেখো ডায়াবেটিস তাহলে গ্লুকোজ থাকে মূত্রের মধ্যে, কি থাকে গ্লুকোজ থাকে, আর গ্লুকোজ থাকলে গ্লাইকোসুরিয়া হবে, ওকে। তাহলে এটা মাথায় রাখলেই হবে। আর ডায়াবেটিসের ঘটনা আসলে পরে পড়াই দিব, পরের ক্লাসে যখন দেখাবো, ওকে। আর তোমরা তো সবাই জানো যে মূত্র কতটুকু হইলে হচ্ছে, মূত্র থেকে ইচ্ছা থাকে 280 থেকে 300 ml। আর পেশিটার নাম মনে ছিল ডেট্রুসার পেশি, তাই না, ডেট্রুসার মাসেলটা কিন্তু ঐচ্ছিক নাকি অনৈচ্ছিক, অনৈচ্ছিক পেশি। আর সামনে যে স্ফিংটার থাকে ওই স্ফিংটারটা হচ্ছে ঐচ্ছিক, যেটা তুমি নিজে চাইলে অন অফ করতে পারো। হাসলে সব সময় হাসতে লাগবে, ওটা অন থাকলে কি মূত্র বেরোবে, অফ থাকলে বেরোবে না, পড়াবোই না আমি আর, যাও। রেচনে অসমোরেগুলেশনে বৃক্কের ভূমিকা। আচ্ছা এখন কি বলতেছি,
কিসের সাউন্ড হলো? আচ্ছা ঠিক আছে, দেখো তো খেয়াল করো রেচন ও অসমন রেগুলেশনে বৃক্কের ভূমিকা। এখন এখানে অনেক কিছু লেখা আছে, তোমাদের হচ্ছে আমি যখন দিতে পারো ভাইয়া, এখন দিতে পারো তোমাদের আমি যখন পড়াবো এই যে কিভাবে রক্তচাপ কমায় বাড়ায়, আমি পুরো ফ্লো চার্ট আঁকাই দিব, ওইটুকু বুঝতে পারলেই হবে। তো এখানে যে বৃক্কের ভূমিকা আছে, এখানে আসলে প্রথমে যেটা বলছে যে বর্জ্যগুলো তৈরি হয় সেই বর্জ্যগুলো কিভাবে তৈরি হয়, কার কাছ থেকে তৈরি হয়, অলরেডি আমরা একটা ডিটেলস পড়ছি, বাকি তিনটা আছে সেগুলো কেমন এমসিকিউতে জাস্ট লাগবে। তো চলে আসো, প্রথমে আসো কি বর্জ্য তৈরি হবে, ইউরিয়া। তো ইউরিয়া বর্জ্য কোন জায়গা থেকে তৈরি হয় আমরা কিন্তু সবাই জানি, কি থেকে তৈরি হয়, কি ভেঙে তৈরি হয়, অ্যামিনো অ্যাসিড থেকে। মনে আছে ইউরিয়া তৈরি হয় কি থেকে বা কি ভেঙে, অ্যামিনো অ্যাসিড থেকে। সে প্রসেসটার নাম কি ছিল? না চক্রের নাম তো অর্নিথিন চক্র, কিন্তু ওই যে অ্যামিনো অ্যাসিড ভাঙবে তাই না, অ্যামিনো অ্যাসিড থেকে কোনটাকে বাদ দেওয়া হবে, অ্যামিন গ্রুপ। তাহলে প্রক্রিয়ার নাম কি ছিল, ডি অ্যামিনেশন। তো ডি অ্যামিনেশন প্রক্রিয়াতে দেখো এখানে একটা এনজাইম কাজ করে, তুমি খেয়াল করো ডি অ্যামিনেশন প্রক্রিয়াতে যে এনজাইম কাজ করবে সেই এনজাইম, দেখো এনজাইমের নামে লাস্টে আমরা কি দিই, এস। তাহলে প্রসেসটার নাম কি ছিল, ডি অ্যামিনেশন প্লাস কি, এস। ডি অ্যামিনেশন প্লাস এস, তখন কি হবে, ডি, দেখো এই যে ডি অ্যামিনেশন প্লাস এস, এসটাকে কাছে নিয়ে আসলাম, তাহলে কি হয়ে যাবে, ডি অ্যামাইনেস। ওকে, তাহলে ডি অ্যামিনেশনের এনজাইমের নাম কি, ডি অ্যামাইনেস। ওকে, এবার দেখো আর কোন চক্রে হয়েছিল, এই চক্রটার নাম কি ছিল, আর কোথায় ঘটছিল, যকৃতে। তো দেখো সবাই একটু দেখো এখানে যা দাগানোর, এখান থেকে যে অ্যামিনো অ্যাসিড ভেঙে টেঙে হয় এইসবই লেখা আছে, বুঝছো? এখানে অত বেশি পরের লাইনে যেটা আছে এটা একটু দেখো, মানে পরের পেজে দেখো যে আছে, সেই কোথায় হারাই ফেলছি, ও আচ্ছা। ওকে, দেখো তাহলে যকৃতে তৈরি হয় কোন চক্রে, অর্নিথিন চক্রে। আর আগের দিনই বলছিলাম যকৃতে তৈরি হয়, নিষ্কাশিত হয় কোথায়, বৃক্কে। মালিহা বুঝতে পারতেছো? আগের ক্লাসগুলো করে নিবা, ঠিক আছে? দেখো এবার আসো ইউরিক অ্যাসিড, খেয়াল করো আমরা এখন পড়বো ইউরিক অ্যাসিড তৈরি করে কে, মনে রাখবা ইউরিক পিউরিন, কি মনে রাখবা, ইউ পিউ, ঠিক আছে? ইউরিয়া কিন্তু না, ইউরিয়া বাদে, ইউরিক পিউরিন কি মনে রাখবো আমরা, মানে ইউরি কিন্তু ওই যে উরি উরি কমন দেখছো, উরি, আর এখানে কি উরি, ও এটা উরিক, যে এটা ইউরিক, হ্যাঁ সুন্দরবন কলেজে আসছিল, আচ্ছা ঠিক আছে। ইউরিক পিউরিন মনে থাকবে, ইউরিক পিউরিন। ওকে, এখন প্রশ্ন স্যার পিউরিন কারা কারা ছিল, অ্যাডেনিন আর কি, গোয়ানিন। তো অ্যাডেনিন আর গোয়ানিন ভেঙে, আসলে এটা নতুন বইয়ে অ্যাড করছে, তোমাদের পুরাতন বইয়ে এগুলো নাই, তো আমি একটু বোঝাই দিচ্ছি যে কীভাবে আসলে এটা ভাঙে। তো ভাঙার জন্য যা যা লাগে এত কিছু আমার মনে হয় না তোমাদের লাগবে, তারপরেও পড়াই দিই। অ্যাডেনিন ভেঙে তৈরি হবে হাইপোজ্যান্থিন, আর গোয়ানিন ভেঙে তৈরি হবে কি, জ্যান্থিন। তো অ্যাডেনিন থেকে যখন হাইপোজ্যান্থিন হবে তখন এখানে থাকে হচ্ছে হাইড্রোলাইটিক ডিঅ্যামিনেশন, মানে হাইড্রোলাইসিস হয়ে ডিঅ্যামিনেশন হয়। এত কিছু দরকার নাই, খালি মনে রাখো অ্যাডেনিন থেকে তৈরি হয় কি, হাইপোজ্যান্থিন, আর গোয়ানিন থেকে তৈরি হয় কি, জ্যান্থিন, আর জ্যান্থিন থেকে তৈরি হয় কি। তাহলে স্যার এই হাইপোজ্যান্থিন থেকে কেমনে ইউরিক অ্যাসিড হবে, ওই হাইপোজ্যান্থিন থেকে আবার কি হয়, জ্যান্থিন। তো যদি মনে রাখতে চাও দ্যাটস ওকে, এর বেশি কিছু লাগবে না। এবার চলে আসো হাইপার ইউরিকোসোরিয়া মানে কি, হাইপার মানে কি বেশি, আর ইউরিকো মানে কি ইউরিক অ্যাসিড, আর ইউরিয়া তো মূত্র, মূত্রের মধ্যে ইউরিক অ্যাসিড বেশি, হাইপার ইউরিকোসোরিয়া। আর কম হইলে কি হবে, হাইপো ইউরিকোসোরিয়া, তাই না, নর্মাল। তবে কম হইলে কোনো সমস্যা নাই, কম নর্মালি থাকে আর কি। এবার দেখো পরেরটা চলে আসো, ক্রিয়েটিনিন। খেয়াল করো ক্রিয়েটিনিনটা আগের যে বইগুলো থেকে কোয়েশ্চেন যদি করা হয়, মানে জাস্ট 2 বছর আগে, বা ওইখান থেকে যে কোয়েশ্চেনগুলো গাইড বইটাতে করা আছে, সেখানে তুমি পাবা কি, টিস্যু প্রোটিন ভাঙে। তোমার বইয়ে লেখা পেশি প্রোটিন, আর ওইসব বইয়ে কি লেখা ছিল, লিখে রাখো টিস্যু প্রোটিন। যদি পরীক্ষাতে আসে টিস্যু প্রোটিন ভেঙে কি তৈরি হয়, তখন অ্যান্সার কি হবে, ক্রিয়েটিনিন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, বলেন স্যার। এই যে দেহের পেশিতে অবস্থিত, ও আচ্ছা, নতুন বইয়ে আবার কিছু এক্সট্রা কথা লিখছে। পুরাতন বইয়ে লেখা ছিল দেহের পেশিতে অবস্থিত ক্রিয়েটিন, তাই না? কি লেখা ছিল, ক্রিয়েটিন ভেঙে, কই খুঁজে পাচ্ছি না, ক্রিয়েটিন নামক অ্যামিনো অ্যাসিডের বিপাকের ফলে কি তৈরি হয়, ক্রিয়েটিনিন। মানে ক্রিয়েটিনিন মূলত তৈরি হয় কার কাছ থেকে, ক্রিয়েটিনের কাছ থেকে। এখন এখানে পরে তোমাদের বইয়ে যে কাজটা করছে, যে ক্রিয়েটিন তৈরি হয় আবার কার কাছ থেকে, এটা একটু এখানে এক্সট্রা দিয়ে দিয়েছে।
তো ক্রিয়েটিন তৈরি হয় গ্লাইসিন, আর্জিনিন, মেথিওনিন। যদি কারো পড়তে ইচ্ছে করে ভালো করে চাও পড়তে পারো, বাট কম আসে, এগুলো আসে না বললেই চলে, কোনোদিন আসে না কারণ প্রথম আসছে। সো এগুলো তোমরা যদি দেখতে চাও, ওকে। গ্লাইসিন, আর্জিনিন, মেথিওনিন এগুলো কারা মনে আছে? অ্যামিনো অ্যাসিড। এরা সবাই কি? তো প্রোটিনের মধ্যে অ্যামিনো অ্যাসিড থাকবে। সো এরা ভেঙে ক্রিয়েটিন হয়, সেখান থেকে হয় ক্রিয়েটিনিন, ওকে। এখন তুমি সব ভুলে গেলেও কি কখনো ভোলা যাবে না, সেটা হচ্ছে এই জিনিসটা সবাই খুব ভালো করে এটা আজকে শিখে রাখো এবং তোমার পরবর্তী যে কোনো সময় কাজে লাগবে, যে বৃক্কের রোগ নির্ণয়ের নির্দেশককে, মানে ডায়াগনস্টিক ইন্ডেক্স অফ কিডনি। অর্থাৎ যদি কারোর মনে হয়, আমার যদি মনে হয় যে একটা রোগীর কিডনিতে সমস্যা থাকতে পারে, তার কিছু লক্ষণ দেখে বোঝা যাচ্ছে, তখন এটা আমি প্রথমে একটা টেস্ট দিব, একটাই টেস্ট, সেটা কি? ক্রিয়েটিনিন টেস্ট। কি টেস্ট দিব? ক্রিয়েটিনিন টেস্ট দিব। এখন মূত্রের মধ্যে ক্রিয়েটিনিন কতটুকু আছে এটা দেখবো, নাকি রক্তের মধ্যে ক্রিয়েটিনিন কতটুকু আছে তাই দেখবো? রক্তে। এই টেস্টের নাম হচ্ছে, রক্তের মধ্যে কি থাকে? সিরামে থাকে না? সো দেখবা যে যখন তোমরা কোনো টেস্ট দিবা বা করবা তখন সিরাম ক্রিয়েটিনিন, তাহলে এই ক্রিয়েটিনিনটা কি হবে? সিরাম ক্রিয়েটিনিন, ওকে। তাহলে রক্তের মধ্যে কতটুকু ক্রিয়েটিনিন আছে এই টেস্টটাকে আমরা কি বলতেছি? সিরাম ক্রিয়েটিনিন। তো পরীক্ষাতে আসবে যে বৃক্কের রোগ নির্ণয়ের নির্দেশককে ক্রিয়েটিনিন, ওকে। মূত্রের নাকি রক্তের? রক্তের। এবার আসো পুরুষে কত, এই রেঞ্জ পড়তে হবে। পুরুষে এর রেঞ্জটা হচ্ছে 0.6 থেকে 1.2, মানে 6 থেকে 12। এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, মিলিগ্রাম পার ডিএল। অনেকে ভুলভাল পড়ো, এটা কি হবে? মিলিগ্রাম পার ডিএল। আর মহিলাদের কত? একটু কম, 0.5 থেকে 1.1, মানে 1.1 কমে যাবে। তাহলে 6 থেকে 12, আর এটা কত হবে? 5 থেকে 11, ঠিক আছে? বুঝতে পারছো কত হবে? 6 থেকে 12, 5 থেকে 11, 0.6 থেকে 6 থেকে 12 তো নর্মালি অনেক হয়ে যাচ্ছে। সো 0.6 থেকে 1.2 মিলিগ্রাম পার ডিএল, এভাবে মনে রাখলেই হবে। বৃক্কের মাধ্যমে বিভিন্ন বিষ, অতিরিক্ত ওষুধ, হরমোন ইত্যাদি মূত্রের সাথে বহিষ্কৃত হয়, ওকে, ভালো কথা। ওকে, এবার চলো নেক্সট, অসমোরেগুলেশনে বৃক্কের ভূমিকা। আসলে এখানে এটা আমি তোমাদের আগামী মানে লাস্ট ক্লাসে পড়াবো ইনশাল্লাহ, যে আর 2টা ক্লাস আমাদের লাগবে। সোডিয়াম, পানি, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, এইগুলো সব হচ্ছে তোমার এই যা যা আছে এইগুলো কিভাবে আমাদের তোমার হচ্ছে দেহের ভেতরে, রক্তের ভেতরে মাত্রা ঠিক রাখে। ধরো যে হঠাৎ করে সোডিয়াম বেড়ে গেছে, কিভাবে কম হবে? অথবা রক্তচাপ বেড়ে গেছে, সোডিয়াম যদি আমাদের রক্তে কখনো বেড়ে যায়, অবশ্যই কে বেড়ে যাবে? রক্তচাপ বেড়ে যাবে, ঠিক আছে? এটা কীভাবে হয় আমি শেখাবানি। এটা খুব মজার কিছু সিস্টেম, মানে ফলো চার্ট আছে, ওটা যখন তোমাকে বোঝাই দিব তখন তুমি নর্মালি পারবা, এটা মুখস্থও করা লাগবে না। বলেন স্যার। কে লবণ পানি খাইতে বলে? কেউ বলে না, কেউ বলে না। হ্যাঁ, তোমার মাইরে ফেলবো আমি এখন। প্রেশার কমে গেলে লবণ পানি, তুমি কিভাবে বুঝবা তোমার প্রেশার কতটুকু লবণ পানি খাইতে হবে, কি করতে হবে? প্রেশার কমে গেলে কারো লবণ পানি খাইতে, আমি তো কোনোদিন শুনি নাই। শোনো শোনো, অনেকে খেতে পারে কিন্তু এটা ঠিক না। আমরা মেডিসিন দিই প্রেশার কমে গেলে, কিভাবে প্রেশার বাড়াবো বলো তো? খুব সিম্পল। তুমি যদি লং টার্মে চিন্তা করা হয় সেক্ষেত্রে দেওয়া যায়। যে ইনস্ট্যান্ট বাড়াতে চাও, দেখো মনে করো সিম্পল কথা, দেখো আমি বোঝাই দিই। এটা মনে করো একটা ধমনী, ঠিক আছে? এই ধমনীর মধ্যে ধরো যে এইখানে এই জায়গাটুকুতে 500 ml ব্লাড আছে, ওকে। এখন আমি যদি এই ধমনীর প্রাচীরটাকে চাপাই দিই, একে যদি আমি আরো চাপাই দিই, তাহলে কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে না? তাহলে জায়গা ছোট হয়ে গেল, ব্লাড বেড়ে গেল, তাহলে কি বেড়ে গেল? ব্লাড প্রেশার বেড়ে গেল। ইনস্ট্যান্ট ব্লাড প্রেশার বাড়ানোর সিস্টেম কি? তাহলে কী করতে হবে? আমরা যে ধমনীগুলো থাকে সেগুলোরে আমরা যে ওষুধ, যে মেডিসিনটা দেওয়া হয় ওটা কি করে, মানে ভেসো কনস্ট্রিকশন হয়। ভেসো মানে ভেসেল, কনস্ট্রিক্টর, তো ওষুধগুলো হচ্ছে এটার গ্রুপটা হচ্ছে ভেসো কনস্ট্রিক্টর, ওকে। এইগুলো আমরা ইউজ করি। যাই হোক, শোনো, এখন কি জানি বলবো, ও আচ্ছা, তো ওই যে যে উপাদানগুলোর কথা বলছো, ওই জিনিসগুলো কখনো ভুলেও করবা না, ঠিক আছে? এটা কিন্তু ক্ষতিকর। কখন কি হয়ে যাবে, কারণ কি, প্রেশার শুধুমাত্র যে সোডিয়াম বেড়ে গেলে বাড়ে এর তো কোনো কারণ নাই, তারও অন্য কারণে প্রেশার বাড়তে পারে, সরি কমতে পারে, তাই না? প্রেশার তো অন্য কারণে কমতে পারে। তোমার বডিতে যদি রক্ত কম থাকে, কোনো কারণে তুমি অ্যাক্সিডেন্ট করে রক্ত বের হয়ে গেছে, তোমার পেটের মধ্যে কৃমি হয়ে রক্ত সব কৃমিতে খেয়ে ফেলছে, রক্তের পরিমাণ কমে গেলেও কি ব্লাড প্রেশার কমে যাবে না? তখন তুমি সোডিয়াম খেলে কি হবে তোমার? সেই জন্য যারা শুনছো তাদেরকে আমি ওটা এত কিছু বলার একটাই কারণ, তোমরা দেখা গেল ভুল করে কারোর খাওয়াই দিলা, এই জন্য বলছি, আর কিছু না, ঠিক আছে? এই জন্য এটা কখনোই না। অবশ্যই
আর প্রেশার, ডায়াবেটিস থেকে শুরু করে মানে এই যে তোমার আরও অনেক ধরনের কিছু রোগ আছে যেগুলো কখনোই ডাক্তারের পরামর্শ ছাড়া চিকিৎসা করবে না। ফার্মেসিতে যাই মামা আমার ওষুধ দেন, এগুলো কখনোই করবে না, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। আচ্ছা, কারণ নিজের জীবন ভাই, নিজের জীবন, নিজের বাবা মার জীবন অমূল্য, তাই না? এই জন্য তোমরা এইসব আজে বাজে কাজ কখনোই করবে না। মাঝে একটা ওই যে চ্যানেল 24-এ একটা নিউজ করছে যে চিকিৎসকের ভুল চিকিৎসায় হচ্ছে হাত পা হারালেন 7 বছর বয়সী শিশু। তো তখন সে সাংবাদিক, তোমরা দেখো, আমি নিউজ পেপার দেখাবানি পরে কি, সেটা হচ্ছে কি ফার্মেসি আলার কাছ থেকে ওষুধ খাইছে। কিভাবে? তার হয়েছে মেনিঙ্গোকক্কাল সেপ্টিসেমিয়া, তো তার সব কিছু পচে যাবে, ঠিক আছে? কিন্তু ফার্মেসি আলার ট্রিটমেন্ট দিছে কিসের? ডেঙ্গুর। এখন দেখো তাহলে এটা কি কোনো চিকিৎসক? সে এবার নিউজে কি যে গ্রামের ফার্মেসির চিকিৎসকের কাছ থেকে, ভাই চিকিৎসক কারা, এই জিনিসটাই কমন সেন্স ওদের নাই, ঠিক আছে? তো ওই যে ইউজ করতেছে চিকিৎসক শব্দ, চিকিৎসা দিচ্ছে। তো বাংলাদেশের অবস্থা হচ্ছে এরকম। এরপরে কি যে বাচ্চাটা হাত পা সব হারানো লাগছে না? তো এই ভুলগুলো হয়। তো যে কোনো আসার পরে যখন ডাক্তার দেখবে যে এই ফিচারগুলো আছে, লক্ষণগুলো আছে, ওকে টেস্ট দিত মেনিঙ্গোকক্কাল সেপ্টিসেমিয়া আছে কিনা, তাহলে ইনস্ট্যান্ট তখন অনুযায়ী ট্রিটমেন্ট দিলে তার ট্রিটমেন্ট রোগ সেরে যাইতো। কিন্তু এখন কি লেন্দি হয়ে গেছে, পরে হাত পা সব পচন শুরু হয়েছে, কেটে ফেলা লাগছে। অ্যাম্পুটেশন মানে কেটে ফেলা, এখন তার হাত পা কেটে তার ট্রিটমেন্টটা করা লাগতেছে। মনে করো হাত কেটে এখান থেকে হাত কেটে যাবে না, পুরো এখান থেকে কাটা লাগে, জয়েন্টের সামনে থেকে, মানে এই সামনে জয়েন্টটুকু বাদ, এখান থেকে কাটতে হয়, পাও এখান থেকে কাটতে হয়, তাতে সারা জীবন জন্য পঙ্গু হয়ে গেল বাচ্চাটা। তো এইভাবে যে কোনো কিছু হতে পারে জীবনে, এই জন্য কোনো সময় এলোমেলো কিছু করবো না। দেখো আজকে একটা ভাইয়ের সাথে কথা হচ্ছিল, ওনার ছোটবেলা থেকে মাথা যন্ত্রণা, মাইগ্রেন, ঠিক আছে? তো উনি কি করতো, ওই ফার্মেসি আলার কাছ থেকে পেইন কিলার ওষুধ খাইতো। পেইন কিলার খাইতে খাইতে তার নার্ভ ড্যামেজ হয়ে গেছে। পেইন কিলারের কাজ কি? নার্ভটাকে কোনো কাজ করতে দেয় না, তাই না? মানে নার্ভের কাজ বন্ধ করে রাখে। নর্মালি আমি যদি বলি, তাহলে তুমি পেইনের সেন্সেশনটা পাবা না, তুমি পাবা না। কিন্তু মাইগ্রেন তো আরও অন্য টাইপের অনেক ওষুধ আছে। ছোটোবেলায় এগুলো খায় তার ব্রেন, তার নার্ভটার ড্যামেজ হয়ে গেছে, ট্রাইজেমিনাল নার্ভ, হাঁটা করতে গেলে ব্যথা করতো, তার প্রচণ্ড মাথা ব্যথা। পরে তাই কোনো জায়গায় কিছু কাজ হয়নি, পরে তাই কীভাবে ঠিক হয়েছে, কোথায় গেছিল। এখন দেখো ভাই ঠিক হয়নি, তার এখনও কষ্ট হয় আর কি। এখন বিষয়টা হচ্ছে কি, বৃক্কের বিকলের কথা একটু বলি, হ্যাঁ এটা একটু পড়াই দিই, তারপরে ওইটা বললাম আগামী দিন ডায়ালাইসিস, আর তারপরে ওটা পড়বো। তো বিকল কেন হয়, এটা একটু এমসিকিউ টাইপের পড়াশোনা, নর্মালি সৃজনশীলে খুব কম আসে, তারপরেও তোমাদের কিছু বেসিক আমি শেখাবো। বৃক্কের তাৎক্ষণিক বিকল লক্ষণ ও করণীয়। সো তাৎক্ষণিক বিকল মানে কি, অ্যাকিউট রেনাল ফেলার, ARF, আর যদি মানে সাডেন আর কি, আর যদি দীর্ঘ টাইম ধরে হয় তাহলে কী হবে, ক্রনিক, ঠিক আছে? ক্রনিক কিডনি ডিজিজ, CKD, ওকে? আচ্ছা, এবার দেখো তাহলে 70 বছর মানুষের বৃক্ক মাত্র কত পার্সেন্ট কাজ করে? 50%। মানে আস্তে আস্তে বয়স বাড়ার সাথে বৃক্কের কর্মক্ষমতা কমে যায়, মানে সেই ইউরিন তৈরি করার প্রসেসটা কমায় দেয়। এরপরে দেখো বৃক্ক বিভিন্ন রকম বিকল হতে পারে, বলছি দীর্ঘস্থায়ী আর তাৎক্ষণিক। তো বৃক্কের দীর্ঘস্থায়ী বিকল বা ক্রনিক রেনাল ফেলার আসলে মানে এটা ওভারভিউ দিয়েছে। যদি অনেক দিন ধরে হয়, 3 মাসের বেশি যদি কোনো কারোর বৃক্কতে সমস্যা থাকে, তাহলে সে কি ক্রনিক। আর যার 48 ঘন্টার মধ্যে সেরে যাবে আবার, তারটা কি হবে, অ্যাকিউট রেনাল ফেলার, ওকে? তো তাৎক্ষণিক বিকল কেন হয়, আর হচ্ছে তোমার আরেকটা কি বিকল বলছি, দীর্ঘস্থায়ী বিকল কেন হয়, আর এর চিকিৎসা কি? খেয়াল করো, চিকিৎসা অলওয়েজ ডায়ালাইসিস সবার জন্য, কিন্তু যার ক্রনিক বিকল 3-4 মাস, মানে 5-7 মাস 8 মাস ধরে বিকল হয়ে গেছে, কোনো কাজ করছে না, তার একটাই ট্রিটমেন্ট, বৃক্ক প্রতিস্থাপন, কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, কারণ এটা তো কাজ করছে না। দেখো অ্যাকিউট রেনাল ফেলিয়ার যেটা হয়, মনে করো রেনাল যে আমাদের নেফ্রন আছে না, নেফ্রনের হচ্ছে শুধুমাত্র ভেতরের কিছু এপিথেলিয়ামটা, লাইনিং এপিথেলিয়ামটা ড্যামেজ হয়, পরে ওটা আবার রিকভার করে। কিন্তু এই যে দেখো এখানে, কিন্তু যদি কারো পুরো রেনাল টিউবিউল নষ্ট হয়ে যায়, দেখো এই ভেতরের লাইনিং এপিথেলিয়ামগুলো নষ্ট হয়ে গেলে ওটা আবার রিকভার করে ট্রিটমেন্ট, মানে ঠিক হয়ে যায়, ঠিক হয়ে গেলে বৃক্ক আবার আগের মতো কাজ করতে পারে। কিন্তু যার রেনাল টিউবিউল নষ্ট হয়ে গেছে, এ পার্মানেন্ট, এ আর তৈরি হয় না। তো রেনাল টিউবিউল যদি তৈরি না হয়, তাহলে কি তার আর কোনো কাজ করবে কোনো কিডনি? তার মানে রেনাল টিউবিউল নষ্ট হয়ে গেলে কিডনি পুরোপুরি শেষ, ওটা ট্রান্সপ্লান্ট ছাড়া কোনো ট্রিটমেন্ট নাই। আর যতদিন ট্রান্সপ্লান্ট করা যাবে না, ততদিন কী করতে হবে, ডায়ালাইসিস করতে হবে, ওকে? ডায়ালাইসিসের কনসেপ্ট তোমাদের মাথায় আছে নাকি, 9-10 পড়ছো? আচ্ছা, আর হচ্ছে যদি মানে অ্যাকিউট হয়, সেক্ষেত্রে
ওই সময় ডায়ালাইসিস করা যেতে পারে যদি দেখি যে বেশি পরিমাণে তৈরি হচ্ছে বর্জ্য রক্তে, সেক্ষেত্রে ডায়ালাইসিস করা যায়, পরে আবার ঠিক হয়ে যায় ওষুধ টষুধ খাইলে, তারপরে এটা সময় দিলে রিকভার হয়ে যায়, ঠিক হয়ে যায়। এখন প্রশ্ন স্যার কারণ কি? কারণ হচ্ছে অনেকগুলো কারণ আছে। তো ফার্স্ট অফ অল দেখো যে তোমার যে প্রস্রাবের মাত্রা কমে যায়, এটা তো আসলে লক্ষণ, কমে যায়, বন্ধ হয়ে যায়, ইউরিয়া ক্রিয়েটিনের পরিমাণ বেড়ে যায়, ডায়ালাইসিস অথবা অন্য চিকিৎসার মাধ্যমে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়, ডায়ালাইসিস এবং অন্যান্য চিকিৎসা। তো দ্রুত চিকিৎসা করলে না করলে রোগীর মৃত্যু হতে পারে, কারণ এর ফলে দেহে যে পটাশিয়াম উৎপন্ন হয়। খেয়াল করো, এই লাইনটা আমি তোমাকে এমসিকিউতে পড়াই দিচ্ছি। মানে আমাদের কিডনির কাজ কি? অলওয়েজ আমাদের যে আয়নগুলো আছে, আমাদের কিন্তু তিনটা খুব গুরুত্বপূর্ণ আয়ন, সোডিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়াম। এই তিনটা মানে ঠিকঠাক যদি থাকেন, তোমার বডিতে না থাকে, রক্তে মানে আইসিএফ এবং ইসিএফে আমার পড়বানি পড়ে, তাহলে তোমার বডি ঠিকমতো কাজ করবে না। বুঝতে পারছো? যদি কোনো কারণে পটাশিয়াম, সোডিয়াম, আমাদের সব কিছু, আমরা যত কাজ করছি শক্তি ব্যয় হচ্ছে না, এই শক্তি ব্যয় করার জন্য শক্তিগুলোকে ঠিকঠাক জায়গা মতো নিয়ে যাচ্ছে, এই যে হাত পা নাড়াচ্ছি, সব কিছু পেশিগুলো কাজ করতেছে, ক্যালসিয়াম খুব বেশিভাবে লাগে। আর সব কিছুর জন্য লাগে হচ্ছে সোডিয়াম আর পটাশিয়াম। সোডিয়াম পটাশিয়াম চ্যানেল আছে, ঠিক আছে, সোডিয়াম আয়ন পটাশিয়াম আয়নের সোডিয়াম পটাশিয়াম পাম্প আছে, ওই চ্যানেলগুলো কাজ করে। আমি আগামী দিন তোমাদের এগুলো শেখাবো। তো ঘটনাটা হচ্ছে যদি কোনো কারণে পটাশিয়াম বেড়ে যায়, মানে আমরা তো নর্মালি আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই পটাশিয়াম থাকে তার মধ্যে, তো পটাশিয়ামগুলোরে বেশি বাড়তে দেওয়া যায় না। পটাশিয়ামকে দ্রুত ফিল্টার করে ইউরিনের সাথে দেহের বাইরে বের করে দেওয়া হয়। এই কাজটা করে কি? কিডনি। এখন মনে করো তোমার রেগুলার লাইফে তুমি খাওয়া দাওয়া নর্মাল করতেছো, তার মানে অবশ্যই তুমি পটাশিয়াম জাতীয় খাবার খাচ্ছ, কিন্তু তোমার কিডনি কি কাজ করতেছে? পটাশিয়ামকে কিডনি আলাদা করতে পারবে? করে ওইটাকে ইউরিনে দিতে পারবে? তাহলে কী সমস্যা হবে? তোমার রক্তে কে বেড়ে যাবে? আর রক্তে যখন পটাশিয়াম বেড়ে যাবে, পটাশিয়ামগুলো বিভিন্ন কাজ করে, যেমন ওই যে আমাদের বডিতে তুমি দুর্বল হয়ে যাচ্ছ, সমস্যা না, দুর্বল হয়ে গেলে পরের দিন তুমি ঠিক হয়ে যাবে আবার। কিন্তু হার্ট যদি ঠিকমতো কাজ না করতে পারে, হার্টে হচ্ছে সোডিয়াম পটাশিয়াম, তোমরা যখন একটু বড় হবে আর কি, মেডিকেলে পড়বো তখন যাবা, ফার্স্ট ইয়ারে পড়বা এগুলো। তো সোডিয়াম পটাশিয়াম চ্যানেলের সাথে ওইখানে যদি পটাশিয়ামের পরিমাণ বেড়ে যায়, তখন হার্ট তো আমাদের এভাবে কাজ করে না, পাম্প করে, এবং করে হার্ট নর্মাল অবস্থায় পাম্প করতেছে। কিন্তু যখন পটাশিয়াম বেড়ে যাচ্ছে, তখন হার্ট ঠিকমতো কন্ট্রাকশন এবং কন্ট্রাকশনের বিপরীত কি বলে গেছি, সিস্টল ডায়াস্টল করতে পারে না কি, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে যে সিস্টল ডায়াস্টল ঠিকমতো না করতে পারে, হার্ট আস্তে আস্তে কী হয়ে যাবে? স্টপ হয়ে যেতে পারে, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। এটাই কি বলা হয়? কার্ডিয়াক অ্যারেস্ট। তাহলে পটাশিয়াম যদি রক্তে বেড়ে যায় তখন কী হবে? কার্ডিয়াক অ্যারেস্ট হবে। আমার ফুফু মাঝে মারা গেল, ফুফুর তো কিডনিতে সমস্যা, বলছিলাম না তোমাদের, কিডনিতে সমস্যা, সে কলা আর আম টাম এগুলো খাইছে, খেয়ে তো কারোর কিছু বলে নাই, সে অসুস্থ, প্রথম দিন কেউ বোঝে নাই, পরে তো তার কিডনি মানে তোমার হচ্ছে কিডনি তো তার, সে ওষুধ খায় ঠিকমতো, আসলে কাজ হয় না, পটাশিয়াম অতিমাত্রায় বেড়ে গেছে, সেগুলো কী হয়েছে? হার্টে যায় ক্ষতি করছে। মানে হার্ট যখন ঠিকমতো চলতে পারতেছে না, তখন কি তোমার সব জায়গায় ব্লাড যাবে? ব্লাডও যাবে না। আর ব্লাড না গেলে ব্রেন ড্যামেজ হবে, ফুসফুসে পানি জমবে, ফুসফুস ড্যামেজ হবে, সব ড্যামেজ হয়ে যাবে। ব্লাড যদি ঠিকমতো সার্কুলেশন না করে, সব ড্যামেজ হবে। তো এই হচ্ছে বিষয়, মানে বেশি পরিমাণে পটাশিয়াম কী হয়ে যেতে পারে? হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ করে দিতে পারে। মানুষের দুটি বৃক্ক থাকে, একটি ক্ষতিগ্রস্ত হলেও অন্যটা সুস্থ থাকলে সে কাজ চালাইতে পারে। এজন্য কেউ যদি কাউকে বৃক্ক দান করে, তাও সে সুস্থ থাকবে। সে দুইটা কারণে থাকবে, একটা হচ্ছে তার একটা কিডনি তো আছেই, আরেকটা কারণ কি? সে আরেকজনের, হ্যাঁ, আল্লাহ তার ঠিক সুস্থ রাখাই দেবে। এই জন্য দেখো পরেরটা খেয়াল করো, বৃক্কের তাৎক্ষণিক বিকলের কারণে আমি জাস্ট সিম্পলি তোমাদের বলি, বৃক্ক তাৎক্ষণিক বিকল কি কারণে হতে পারে? বৃক্কের মধ্যে অলওয়েজ প্রতি মিনিটে কতটুকু রক্ত যায়? 1200 ml। 1200 ml ব্লাড প্রবাহিত হয়। তো আচ্ছা, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। 70 মানে যত বৃক্ক বিকল মানুষ তোমরা দেখছো বা পেশেন্ট দেখছো, তাদের ম্যাক্সিমামে কি আছে? ডায়াবেটিস এবং হাইপারটেনশন আছে। আচ্ছা, বৃক্কের রক্ত প্রবাহ হ্রাস, রিডিউস ব্লাড ফ্লো টু কিডনি। দেখো ফার্স্ট পয়েন্টটা খেয়াল করো, হেডলাইনগুলো পড়বা। বৃক্কে যদি ব্লাড ফ্লোটা হ্রাস পায়, 1200 ml জায়গায় মনে করো 200-300 যাচ্ছে, বৃক্ক এমন একটা জিনিস, মনে করো বৃক্ক নিজে কাজ করে কিভাবে? তাতে রক্ত আসতে হয়, সে সবসময় কাজ করে, তাই না? প্রতি মিনিটে সে কাজ করে না, মানে প্রতি সেকেন্ডে, প্রতি মিলি সেকেন্ডে সে কাজ করে। তার কাজ করতে গেলে তো শক্তি লাগবে, তাহলে ব্লাড ফ্লো আসতে হবে না? বৃক্কে যদি ব্লাড ফ্লো না আসে, তাহলে বৃক্ক যেমন কাজ করবে না, সে নিজেও মারা যাবে না আস্তে আস্তে। এখন তার ভেতরের যদি নেফ্রনগুলো মারা যায়, বা নেফ্রন যদি ঠিকমতো কাজ না করতে পারে, ব্লাডের অভাবে পুষ্টি না পায় কোষগুলা, তাহলে কি ওগুলোও নষ্ট হবে না আস্তে আস্তে? তখন কিডনি ড্যামেজ হওয়া শুরু করবে। তার মানে সহজ কথা হচ্ছে বৃক্কের রক্তপ্রবাহ হ্রাস। এখন বলতে পারো স্যার বৃক্কের রক্তপ্রবাহ কেন হ্রাস পাবে? যদি বডিতে ব্লাড না থাকে তাহলে কিডনিতে ব্লাড যাবে? মনে করো যখন কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে কী সমস্যা হয়? অ্যাক্সিডেন্টে কি ব্লাড মানে হয়ে যায়, রক্তক্ষরণ হয় না, ব্লিডিং হয়, এই সামনে
ব্লিডিং যখন হবে তখন কি হবে, ব্রেনে ব্লাড যাবে না, হার্টে ঠিকমতো ব্লাড পাম্প করতে পারবে না, ব্লাড প্রেশার কমে যাবে, নির্দিষ্ট প্রেশারে কিন্তু কোনো জায়গায় ব্লাড যাবে না। তো সেক্ষেত্রে তোমার হচ্ছে সেই অঙ্গগুলো সব ড্যামেজ হয়ে যাবে, এই হচ্ছে বিষয়। তারপরে দেখো ক্ষতিগ্রস্ত বৃক্ক, ড্যামেজ কিডনি, ওই যে বললাম বিভিন্ন কারণে ড্যামেজ হতে পারে। অনেক সময় যে যদি কেউ অতিরিক্ত পরিমাণে ব্যথানাশক ওষুধ খায় তারও কি সমস্যা হবে, কিডনি ড্যামেজ হবে। ওকে, প্যারাসিটামল খাই না তোমরা, মানে প্যারাসিটামল খাও না? হ্যাঁ, না পাও, ওই তো প্যারাসিটামল। প্যারাসিটামল যদি কেউ বেশি খায়, বুদ্ধি শিখাই দিব নাকি, তোমাদের বইয়ে আছে জৈব যোগে 4000 মিলিগ্রাম খাবা, ঠিক আছে? খাইলে কি হবে, 4000 মিলিগ্রামের উপরে খাইলে মোটামুটি ঠিক আছে, ডান। মানে কয়টা খাইতে হবে, 8টা খাইতে হবে। 500 এমজি না একটা করে, 500 মিলিগ্রাম আর 4000 মিলিগ্রাম, মানে কি 4 গ্রাম এর বেশি যদি খাও। যাই হোক, শোনো, বিভিন্ন সংক্রমণ বা বিভিন্ন রোগের কারণে কি হয়েছে, শয়তানি বুদ্ধি মনের মধ্যে রয়েছে, তাই দেখো এইগুলো, এই কথা না, কি একটা শুরু করে দিচ্ছে, মাছের বাজারে আসছে। দেখো, মূত্র নিঃসরণে বাধাগ্রস্ততা, খেয়াল করো, আরেকটা কাহিনী আছে। মনে করো কিডনিতে পাথর হয়েছে, হ্যাঁ, পাথরের ঘটনাটা তোমাদের বৃক্ক বিকালের অনেকগুলো লক্ষণ আছে। কিডনিতে পাথর হইলে বা মনে করো প্রোস্টেট গ্রন্থি কই থাকে জানো তোমরা তো, এই গাধা, প্রোস্টেট গ্রন্থি পেটে থাকে, এইখানে দেখো, দেখো এদিকে খেয়াল করো, এইখানে থাকে প্রোস্টেট গ্রন্থি, মানে এর মানে প্রোস্টেট গ্রন্থির ভেতর দিয়ে মূত্র এটা সামনের দিকে আসে। ওকে, এই যে এটা হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড। তো যদি প্রোস্টেট গ্ল্যান্ডে কারো সমস্যা হয়, প্রোস্টেট গ্ল্যান্ড মনে করো ফুলে গেছে, তাহলে ওটা কি চাপ দিবে না? তাহলে কি এখান থেকে মূত্র আসতে পারবে? তোমাদের এসব আমি কেন পড়াচ্ছি? এই দেখো, এটা দেখো, এটা লেখা আছে তাই পড়াচ্ছি, প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি। কিন্তু এসব আসলে ভাবে তোমাদের অনেক অনেক ডিটেলস পড়তে গেলে, আমি যদি তোমার প্রতিটা লাইন পড়াতাম, তোমাদের ওই যে আগের সব অধ্যায়ের মতো প্রতিটা লাইন পড়ালে তুমি মনে করো যে অনেক কিছু জানতে, কিন্তু এগুলো লাগে না তাই পড়াচ্ছি না। তো কথা না, পাথরটা সবাই দেখাও, পাথর। মহিলাদের প্রোস্টেট আছে? তুমি চেক করিও আজকে যায় তোমারটা, যদি তোমার থাকে। আচ্ছা দেখো, ঠিক আছে, দেখো কি পাথর আর হচ্ছে প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি, মূত্রনালীর ক্যান্সার, মানে বিভিন্ন রোগের কারণে সমস্যা হতে পারে। সার্ভাইকাল ক্যান্সার, সার্ভিক্স হচ্ছে ইউটেরাসের সামনে থাকে, ইউটেরাসের সামনে থাকে। ওকে, মানে ইউটেরাস তো এরকম দেখতে, ইউটেরাস হচ্ছে জরায়ু, তো ইউটেরাসের সামনে এই জায়গায় থাকে হচ্ছে সার্ভিক্স। ওকে, আচ্ছা খেয়াল করো, জন্মগত কারণেও বৃক্কের কার্যকারিতা কম হতে পারে, এগুলো পরে ভাই বিকল, আমি জাস্ট 2-3 লাইন পড়াই দিই, একটু মনোযোগ দাও। লক্ষণগুলা কি? ও লক্ষণ তো তোমরা এমনি পারবা। লক্ষণ কি? মূত্র একেবারেই হবে না বা কম হবে, বর্জ্য পদার্থ জমা হতে থাকবে রক্তের মধ্যে, আর কি হবে, বডি থেকে যদি ওইসব না বেরোয় তাহলে কি পানি জমতে শুরু করবে না, সোডিয়াম বেরোচ্ছে না, সোডিয়াম কি বডি থেকে পানি ধরে রাখবে রক্তের মধ্যে, সেই রক্তের পানিগুলো সব টিস্যুর মধ্যে ঢুকে যাবে, টিস্যুর মধ্যে, তখন পা কি হবে, ফুলে যাবে। কিডনি রোগীদের কি ফুলে যায়, পা ফুলে যায়, হাত মুখ টুক ফুলে যাবে, পা, পাতা, গোড়ালি, মুখমণ্ডল কি হবে, ফুলে যাবে, আর ফুসফুস কি হবে, পানি জমে যাবে। ক্ষুধামন্দা এসব তো তোমরা পারবা। পটাশিয়ামের মাত্রা বেড়ে যাওয়ায় কি হবে, পেশির অসারতা এবং অস্বাভাবিক, কি বলছিলাম আমি মনে আছে, ঠিক মতো হার্টবিট করবে না। রক্ত ফসফেটের পরিমাণ বেড়ে যায়, চুলকানি হবে বাবা। উচ্চ রক্তচাপ হতে পারে, রক্তমূত্র লাগবে না, রক্তমূত্র রক্ত পায়খানা, প্রচুর পানি খেলেও মূত্র ত্যাগ হবে না বা মূত্র সহিত জমা হবে না, খাবারের অরুচি টরুচি হবে, এগুলো জাস্ট নর্মালি পড়বা, বুঝছো? আমি যেটা দাগাইছি এটা মনে রাখো, কে কে ফুলে যায়। আর বৃক্ক তাৎক্ষণিক বিকেলে করণীয় কি, এই 2 মিনিট খেয়াল করো, অর্থ দিয়ে অনর্থ ডেকে আনা। 44% তোমরা বাসায় গিয়ে এগুলো পড়ো। হ্যাঁ, বৃক্ক নিঃসৃত হরমোন এরিথ্রোপয়েটিন এবং ক্যালসিট্রায়ল, এটা হচ্ছে দেহে ব্যবস্থা, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখে। আমি পরে পড়াই দিবনি, শোনো আমি বুঝাই দিই, আগামী দিন হবে ডায়ালাইসিস প্লাস এগুলা, আমার মনে হয় একসাথেই হয়ে যাওয়ার কথা। না এটা আমি জানাই দিবনি, না এক্সাম যেহেতু তোমরা দিতে চাচ্ছ না, আমি ইনশাল্লাহ নিব না। ওকে, ঠিক আছে।